নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন নতুন গল্পের নোটিফিকেশনের জন্য। নতুন গল্প প্রতি বুধ এবং শনিবার ঠিক সন্ধ্যে 6টায়। আজকের গল্প সুলেখা সান্যাল রচিত রূপ। গল্প পাঠে আমি অনিন্দিতা। পরপর দুদিন দেখেছে কমলেশ। তৃতীয় দিনেও দেখবার পর আর কোনো সন্দেহ থাকে না তার মনে। মেয়েটা নীলাই। সে বাইরে চাকরি করে, কলকাতায় এসেছে কোম্পানির কাজে। দুপুরবেলাটা বেশিরভাগ দিন তার কাজ থাকে না, কিন্তু কাজ থাকে না বলে খেয়ে দিয়ে ঘুমোতেও তার ভালো লাগে না। সে বারান্দায় দাঁড়িয়ে কলকাতাকে দেখে। ঠিক দুপুরের কলকাতার একটা রূপ আছে। কমলেশের তা ভালো লাগে। কলকাতাকে এককালে খুব ভালোবাসত কমলেশ, কিন্তু ছেড়ে গিয়েছিল। নিজের ইচ্ছেই ছেড়ে গিয়েছিল। কেবল ছেড়ে যাওয়া নয়, প্রায় পালিয়ে গিয়েছিল একটা ভয়ে। সে ভয়টা নীলা। আর আজ এতদিন পরে সেই নীলাই চলেছে। এই কদিন থেকে লক্ষ্য করে তবে সন্দেহটা দূর হয়েছে তার। পরপর 3 দিন তাকে একই সময় খানিকটা দূরে ট্রামের সেকেন্ড ক্লাস থেকে নামতে দেখে, তারপর হোটেলটার পাশ দিয়ে অনেক অলিগলির মধ্যে কোথায় যেন হারিয়ে যায় রোজ মেয়েটা। কোথায় যায় কে জানে, ফেরে কিনা কে জানে। তখন আর দেখবার সময় কোথায়। কমলেশকে তখন কোম্পানির কাজে বেরুতে হয়। কিন্তু মেয়েটা যদি নীলা হয়, তবে কমলেশেরও একটা কর্তব্য আছে। হঠাৎ না বলে পালিয়ে আসার একটা কৈফিয়ত তাকে দেওয়া দরকার। বিশেষ এখন যখন কমলেশ ভালো চাকরি করে, একটা মর্যাদাও হয়েছে। সেই মর্যাদা রাখবার জন্যই পুরনো দিনের মর্যাদাকে ছোট করলে চলবে না। তাছাড়া এক বাড়ির ভাড়াটে ছিল তারা অতকাল, তারও একটা মূল্য আছে বইকি। আরও একটা কথা আছে, সেটা মজার কথা, কৌতুকের কথা। সেদিন একতলার বাসিন্দা সামান্য মাইনের ছেলের জন্যই অত কাঙালপনা করেছিলেন নীলার বাবা। আজ যখন সে আরও প্রতিষ্ঠিত হয়েছে, বাইরে থেকে তার স্বাস্থ্য ফিরেছে, তখন তাকে দেখে নীলার মনের অবস্থাটা কেমন হবে। সেদিন নীলার মতো মেয়েকে প্রত্যাখ্যান করে সে যে কাপুরুষতার কাজ করেনি কিছু, সেটাও জানানো দরকার। আজ সে তাই জামা গায়ে দিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে থাকে রাস্তার দিকে চোখ পেতে। ট্রামটা এসে থামতেই দোতলা সিঁড়ি বেয়ে একেবারে সে রাস্তায় এসে দাঁড়ায়। মেয়েটা তখনও রাস্তা পেরোতে পারেনি। এদিকের রাস্তায় কমলেশ অপেক্ষা করে। তেমনিই আছে চেহারা, বরং আগের চেয়ে আরও কৃশ, আরও কুৎসিত হয়েছে। এপাশের ফুটপাতে উঠে বাঁদিকের গলিটার মধ্যেই ঢুকবে। কমলেশ তাই অপেক্ষা করে। সামনাসামনি হলে বলে, শুনুন। মাথা নিচু করে হাঁটছিল নীলা। বিবর্ণ ফ্যাকাশে মুখের সামনে তাকিয়ে বলে, আমাকে বলছেন? আপনার নাম নীলা না? নীলা রায়। আমি কমলেশ, চিনতে পারছেন না? নীলা কেবল রোজ মাথা নিচু করেই হাঁটে না, পুরনো কথাও ভুলেছে সঙ্গে সঙ্গে। নাকি কমলেশকে দেখে সত্যি চেনা যায় না স্বাস্থ্যের প্রাচুর্যে, কিংবা সত্যি চিনেও চিনতে চায় না। সেই যে 22-এর 1-এর 3 নম্বর শ্যামরায় লেনে ছিলাম আমরা, মনে নেই? ইচ্ছে করলে নীলা পুরনো দিনের কথা মনে করে রাস্তার লোক ডেকে তাকে অপমান করতে পারে। সে সম্ভাবনাটাও চকিতের জন্য উকি মেরে যায় কমলেশের মনে। কিন্তু নীলা সেসব কিছুই করে না। সে শান্ত গলায় বলে,
মনে আমার অনেকক্ষণই পড়েছে কমলেশদা। দুদিন আপনাকে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেই চিনেছি। তবে এমন ভাব করছিলে যেন রাস্তার লোক তোমার পিছু নিয়েছে। তারপর বলিষ্ঠ হাতখানা চোখের সামনে তুলে ঘড়ি দেখে কমলেশ বলে, 2টো বেজে গেছে, এসো না, একটু চা খেয়ে যাবে নীলা। তোমাদের বাড়ির খবর শুনব। রোজ টিউশনিতে যাও বুঝি? নীলা চা খেতে আপত্তি করে না, কিন্তু টিউশনির কথায় হাসে। খুব ভালো টিউশনি। পড়ানোটা যদি বিদ্যার দাসত্ব হয়, তবে এটা কোন দাসত্ব জানি নে। কমলেশের হঠাৎ কেমন কষ্ট হয়। মনে হয় মেয়েটার রূপ নেই সত্যি, কিন্তু একটা কিছু আছে যেটা ফেলনাও নয়। চা খেতে খেতে কমলেশ বলে, তোমার বাবা ভালো আছেন নীলা? বাবা মারা গেছেন। খুব অস্বাভাবিক কথা নয়, কিন্তু কেমন একটা অপরাধবোধ ভেতর থেকে কমলেশকে পীড়া দিতে থাকে। চোখের সামনে ভাসে বাস্তুহারা অসহায় একটা রুগ্ন দুর্বল মানুষের ছবি। কমলেশের জন্যই অগাধ বিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকা মানুষটার জন্যে খুব কষ্ট হতে থাকে কমলেশের। কিন্তু নীলার মুখ দেখে সেসব কিছুই বোঝা যায় না। তার কালো মুখে দুঃখের ছাপটা ধরা যায় না। ছোট ছোট চোখ দুটোয় অসহায়তা জমাট বেঁধে নেই। স্বাভাবিক মুখ তার। সেই মুখ নিয়েই বরং হঠাৎ নিস্তব্ধ হয়ে যাওয়া কমলেশকে সে চমকে দেয় স্বাভাবিকভাবে কথা বলে। আপনি সেদিন অমন করে না পালালেও পারতেন কমলেশদা, কারণ আমি জানতাম আমার মতো কুৎসিত মেয়েকে আপনি বিয়ে করবেন না। বাবা কিন্তু মরবার দিন পর্যন্ত আপনার কথা বলে গেছেন। কমলেশের হঠাৎ নজর পড়ে নীলার মাথার দিকে। তোমার বিয়ে হয়ে গেছে তাহলে? মুচকি হেসে নীলা বলে, তবে কি ভাবেন আমাকে বিয়ে করার ভয়ে আপনি পালিয়ে গেলেন বলে আমি পড়েই থাকব? না না, তা নয়। কমলেশ ইতস্তত করে। স্বামী কি করে তোমার? হায় রে কপাল, স্বামীর সঙ্গে যদি সম্পর্কই থাকবে, তবে আর ভীমরতি ধরা বুড়োর সেবা করতে যায় রোজ? নাম কি তার? এবার অমন কুৎসিত মেয়েটারও গাল লাল হয়ে ওঠে। নাম শুনে কি হবে আপনার? এমনি। কিন্তু কোথায় টিউশনি করো বললে না? এবার নীলা ঝরঝরিয়ে কেঁদে ফেলে। সে কি টিউশনি কমলেশদা? বাবা মারা যাবার পর মার অবশিষ্ট গয়না কখানা বেচে বাড়ি ভাড়া শোধ করে বেরিয়েছিলাম চাকরির চেষ্টায়। এক মেসাজ ক্লিনিকে চাকরি পেয়েছিলাম, কিন্তু শুকিয়ে মরব জেনেও থাকতে পারলাম না বেশি দিন। এখন সে কথা নীলা বলতেই চায় না। এখন কি করো নীলা? এক টাকা পয়সাওয়ালা বুড়োকে রোজ মেসাজ করতে হয়, তারপর ঘণ্টাখানেক তাকে রামায়ণ পড়ে শোনাতে হয়। শুনে কমলেশ বলে, বেশ, বেশি তো। বুড়ো মানুষটার ক্ষমতা নেই, কিন্তু লোভের ইচ্ছেটা আছে। বড় কষ্টের এ কাজ কমলেশদা। অনেক ভেবে শেষে এই কাজ নিয়েছি। এই বলে নীলা মাথার সিঁদুর দেখায়। বিয়ে হয়ে গেছে জানলে তার লোভটা খানিকটা কমবে। এছাড়া আর কি করব? সত্যিই বিয়ে হয়নি তোমার? তবে না। লজ্জিত ভাবে মাথা নাড়ে নীলা। মাথায় সিঁদুর আছে, পাড়ার লোকে জানে বিয়ের পর স্বামী আমায়
ত্যাগ করেছে। ওরকম কত মেয়ে আছে, কেউ আর তাই আজকাল অবিশ্বাস করে না। আর পাড়ার লক্ষ্মী মেয়ে বলে আমার সুনামও আছে। একটু চুপ করে থাকে নীলা, তারপর ম্লান হেসে বলে, আর এ কথাটাও তো মিথ্যে নয় যে একদিন তুমি আমায় বিয়ে করবে বলে কথা দিয়েছিলে কমলেশদা। আমিও সেই কথাই মেনে নিয়েছিলাম। বিহারের জল হাওয়ায় 3 বছর ধরে পুষ্ট হওয়া শরীর কমলেশের, বুকটাও চওড়া, কিন্তু সেই বুকের ভেতরটাই তার কেমন করতে থাকে। বলে, তবে এতদিন খোঁজ খবর নেওয়ারও তো কোনো চেষ্টা করনি নীলা? খোঁজ নেব কেন? ছি, সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করবে এই আশা আমি করিনি। খানিক নিস্তব্ধ হয়ে থেকে হঠাৎ এক সময় মুখ তুলে কমলেশ বলে, আমি তোমাকে সত্যি সত্যি বিয়ে করব নীলা। নীলার মুখের কোনো ভাবান্তর হয় না, সে বরং ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলে, দেখো, তুমি আমার কাজের দেরি করিয়ে দিলে। দিনের বেলাটা তবু একরকম, সন্ধ্যের অন্ধকারে ও বাড়িটায় ঢুকতে আমার গা ঘিন ঘিন করে। কমলেশ গাঢ় স্বরে বলে, তোমাকে ও চাকরি আর আমি করতে দেব না নীলা, থাকগে, না গেলে। অনায়াসে সেই কালো কুৎসিত মেয়েটা কমলেশের মুখের ওপর তার বিষণ্ণ চোখ দুটো রেখে বলে, এত তাড়াতাড়ি নয় কমলেশদা, বলে বেরিয়ে যায় দোকান থেকে। সেখান থেকে ঢোকে গলির মধ্যে, তারপর কোথায় যে মিলিয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না। সেদিন সারা রাত ধরে ভেবে কমলেশকে নিজের মন ঠিক করতে হয়েছে। নীলা কালো, নীলা কুৎসিত, তবু বিনিদ্র চোখের পাতায় বারে বারে সেই মুখখানাই ভেসে বেড়ায়। সেজন্যে মনের সঙ্গে লড়াই করতে হয় তাকে, অনেক বোঝাপড়া, কিন্তু জয় শেষ পর্যন্ত নীলারই হয়। আজ সারাটা দিন নীলা তার কাজ ভুলিয়ে দিয়েছে। কাছে থাকতে মেয়েটাকে এমন মনে হয়নি কখনো। সত্যি, নীলা না হলে চলবে না তার। নীলার সেই শান্ত কালো মুখখানা তার বারে বারে মনে পড়ে। এতদিন পরে সে কি পুরনো পাপের প্রায়শ্চিত্ত করতে চলেছে, নাকি নীলার কপালের ওই সিঁদুর, তার উদ্ধত ঘোষণা তাকে টেনেছে? মাথায় আছে সিঁদুর, পাড়ার লোকে জানে বিয়ের পর স্বামী তাকে ত্যাগ করেছে। সারাটা রাত তার প্রায় জেগেই কেটে যায়, তারপরেও প্রতীক্ষায় থাকতে হয় 2টো পর্যন্ত। হাসি মুখে কমলেশ বলে, তোমাকে কোনো কাজ করতে দেব না আজ, চলো কোথাও বেড়াতে যাই। সে কথা শুনে নীলা খুশি পর্যন্ত হয় না। নির্বিকার মুখে বলে, তা কি করে হবে, আজ মাসের শেষ তারিখ, আজ না গেলে ঠিক টাকা কেটে নেবে বুড়োটা। আর শুধু ওটা নয়, 2টো ছেলেমেয়েকে পড়াতে যেতে হয় কলুটোলায়। তার গম্ভীর স্থির চেহারার দিকে তাকিয়ে কমলেশের আর জোর করবার ইচ্ছে হয় না। সে কেবল নীলার সঙ্গে গিয়ে বাড়িটা দেখে আসতে চায়। এগলি ওগলি পেরিয়ে এক ছাতা পড়া দোতলা বাড়ি আঙুল দেখিয়ে নীলা বলে, এই বাড়িতেই সেই বুড়ো মানুষটি অধিষ্ঠান করেন, বলে কড়া নেড়ে ভেতরে ঢুকে যায়। তারপরে বোধহয় ঘণ্টা খানেকও যায়নি, হঠাৎ দরজার কড়াটা নড়ে ওঠে খটখট করে। এত জোরে এ বাড়িতে কড়া বোধহয় বহুকাল নড়ে ওঠেনি। বাড়িটার হাড় পাঁজরা যেন ঝনঝন করে কেঁপে উঠেছে। রামায়ণ শুনতে শুনতে রোজকার মতোই আজও নীলার মনিব সেই বুড়ো মানুষটির কোটরে বসা চোখে লোভ চকচক করে উঠেছিল। সে পর্যন্ত চমকে নাড়া খেয়ে সোজা হয়ে বসে।
ঝি এসে নীলার দিকে তাকায়, বলে, তোমায় ডাকছে গো, একটা নোক। বুড়ো বিরক্ত মুখে বলে, লোক? কে লোক জেনে আয় আগে। যে সে এসে ডাকলেই হলো, কাজের সময়। ঝি ফিরে এসে এবারও নীলাকেই বলে, তোমাকেই গো, বললেন আমার স্ত্রী। স্ত্রী? নীলা বুঝি ভুলেই গিয়েছিল তার সিঁথিতে দেওয়া সিঁদুরের কথা, সুতরাং তাকে উঠতেই হয়। কুণ্ঠিত হয়ে ছুটি নিতে হয় অসময়ে। রাস্তায় বেরিয়ে এসে বলে, জানি একটা কাণ্ড করবে। কমলেশ বলে, আজ আর টিউশনিতে নয়, চলো আমার সঙ্গে। ইতিমধ্যেই কি করেছি জানো? তোমার বাড়িতে গিয়ে তোমার মায়ের সঙ্গে দেখা করে এসেছি। মায়ের সব ভার আমার। এরপর আর চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। নীলাকেও সারাদিন ঘুরতে হয় কমলেশের সঙ্গে। খানিকটা সময় সে বিষণ্ণ থাকে, কিছুতেই খুশি হতে পারে না। খানিকক্ষণ সে কথা না বলে পাশে পাশে হেঁটেই চলে, কিন্তু তারপরে নীলারও যেন হঠাৎ খুশির নেশা ধরে। গলার সুরে খুশির সুর লাগে। ভুলে যায় যে কমলেশই একদিন তাকে বিয়ে করবার ভয়ে না বলে পালিয়েছিল। দোকানে দোকানে ঘুরেই অনেক জিনিসপত্র কিনেছে কমলেশ, তাতে আপত্তি করেনি নীলা। কিন্তু একটা নীল বাল্ব কিনতে দেখে সে আর হাসি চাপতে পারে না। ওটা কি হবে? চলো না, দেখবে। পথ চলার ফাঁকে ফাঁকে কখন বুঝিয়ে এক সময় কমলেশ তাকে মধুর কথা শুনিয়েছে। বিয়ে করে সে নীলাকে নিয়ে চলে যাবে তার কাজের জায়গায়। আপাতত মা আর ভাই তার এখানেই থাকবে কিছুদিন, তারপর ওদেরও নিয়ে যাবে কমলেশ। তোমার সেতারটা আছে তো নীলা? আছে বুঝি কোথাও, ধুলোটুলো পড়ে, কে জানে। কি যেন একটা মনে মনে পরিকল্পনা আছে কমলেশের। নীলা সেটা ধরতে পারছে না। না পারুক, আপাতত সে কমলেশের আবোল তাবোল বকুনিতে সায় দিয়ে মধুর ভবিষ্যতের স্বপ্নের ভাগ নিয়ে সঙ্গে সঙ্গে চলেছে। বাড়িতে ঢুকে খাবার দাবার জিনিসপত্র নীলার মায়ের জিম্মায় করে দিয়ে আবদার করে কমলেশ বলে, একটু ভালো করে রাঁধুন মাসিমা, হোটেলের খাওয়া খেয়ে খেয়ে যা মুখ হয়ে আছে। তারপর সে নীলাদের সবাইয়ের থাকবার ওই একখানা ঘরের পেছনেও লাগে। নীলাকে লজ্জা দিয়ে সে নিজেই ঝাঁটা খুঁজে নিয়ে আসে। ছেঁড়া তোষকের ওপর নতুন কিনে আনা চাদর বিছিয়ে দেয়। ঘরের চার কোণে কি কৌশলে 4 গোছা রজনীগন্ধা রাখবার জায়গা করে নেয়। তারপর বলে, এবার তোমার সেতারটা বার করো নীলা। সে তো একরাশ ধুলো পড়ে আছে, তার ছিঁড়ে গেছে, সেটা দিয়ে কি হবে? কমলেশই শেষে সেটাকে টেনে বার করে, ধুলো ঝাড়ে। তা ঠিক করতে করতে নীলার কানের কাছে মুখ নিয়ে বলে, যেদিন এখান থেকে পালাই সেদিনও সন্ধেবেলা তুমি সেতার বাজাচ্ছিলে নীলা। শুনতে শুনতে এমন হয়ে গেল মনটা, ভাবলাম পালাবো না। কিন্তু যেই সেতারটা থামল, নীলার মুখ দেখা যায় না। ঘর পরিষ্কার করতে করতে মাথা নিচু করে সে বলে, এতকাল পরে আমার জন্যে নতুন করে তোমার মায়া হলো কেন কমলেশদা? চেহারা তো সেদিনকার চেয়ে ভালো আমার হয়নি, বরং অভাবে দারিদ্রে আরও শুকিয়েছি। এ কি তোমার খেয়াল, না মজা দেখছ? কমলেশ গম্ভীর হয়ে বলে, না, তা নয়। তখন বয়স ছিল কম, রূপ, বাইরে জৌলুস, এসবের ওপর ছিল আকর্ষণ। তারপরে ঘা খেয়েছি অনেক নীলা, বুঝিয়েছি অনেক জিনিস। তোমার কথা মনে হতো খুব, কিন্তু কথা আর বাড়ে না।
কমলেশ ঘরে ধুলো কালি পড়া বাল্বটা খুলে ফেলে কিনে আনা নীল বাল্বটা লাগিয়ে দেয়। সেতারটাকে পরিষ্কার করে একপাশে রেখে দেয়। ঘরটাকে এপাশ ওপাশ থেকে দেখে একসময় বলে, আমি থাকতে দেখতাম তোমাদের এই একখানা ঘরই কত গোছানো পরিষ্কার থাকত। নিজেও তুমি অত দারিদ্র্যের মধ্যেও খানিকটা ছিমছাম হয়ে থাকতে, কিন্তু সব বদলে গেল কি করে? সারাদিনের মধ্যে নীলা বোধ হয় এই প্রথম এমন করে হাসে। তখন জীবনে আশা ভরসা ছিল, এত কষ্ট দারিদ্র্য, তবু সব যেন ভালো লাগত। কিন্তু জীবনটা তো আর তা নেই। আমি আবার করে দেব নীলা, গভীর সুরে কমলেশ বলে। তারপর সত্যি সত্যি সে এক স্বপ্নের জগৎ তৈরি করে ওই ভাঙা চোরা হাঁ করা দেওয়াল খসে পড়া ঘরখানায়। সন্ধে হলে কমলেশ নীল বাল্ব জ্বালিয়ে সারা ঘর স্নিগ্ধ নীলাভ আলোয় ভরে দেয়। মেঝেতে একটা ফর্সা চাদর পাতে সারা ঘরে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে দেয়। তারপর নীলার খোপায় একগোছা রজনীগন্ধা গুজে দিয়ে সেতারটা তার হাতে তুলে দেয়, বলে, আর কথা নয়, তোমার মা ওখানে রান্না করুন, কিন্তু তুমি সারা সন্ধে আমাকে সেতার শোনাও। মনে করো যেন কোণে দেখতে এসেছি। মনে রেখো, আজকের ইমপ্রেশনের ওপর তোমার অনেক কিছু নির্ভর করছে। বেশি কথা কোনোদিন বলে না নীলা। দু একবার আপত্তি জানিয়ে সে সেতার নিয়ে বসে। নীলাভ স্নিগ্ধ আলো ভরা ঘরে রজনীগন্ধার মৃদু গন্ধের সঙ্গে সেতারটা খানিক টুংটাং করে, তারপর বেজে ওঠে সুরেলা হয়ে। অদ্ভুত হাত, একেবারে মুগ্ধ হয়ে শোনে কমলেশ। রাত কত হয়েছে কে জানে। অনেকক্ষণ বাজিয়ে থেমে গেলে চোখ খুলে কমলেশ দেখে মুখে আঁচল চেপে ফুলে ফুলে নিঃশব্দে কাঁদছে নীলা। সেতারের মধুর রেশটা তখনও সারা ঘরে ছড়িয়ে আছে। রজনীগন্ধার গন্ধ আরও তীব্র হয়ে ভেসে বেড়াচ্ছে। তার সঙ্গে নীলার মায়ের রান্না সুখাদ্যের গন্ধটাও ভেসে এসে মন খুশি করে দিচ্ছে। এমন সময় কাঁদে কেন নীলা? কমলেশ তার হাত ধরে মুখখানা উঁচু করে তার চোখের জল দেখে। নীলাভ আলোয় এই কুৎসিত মেয়েটার মুখকেও সুন্দর বলে মনে হচ্ছে। চোখের জল মুছিয়ে দিয়ে কমলেশ বলে, ফার্স্ট ইমপ্রেশন সাকসেসফুল। তুমি জিতেছ নীলা, কিন্তু কাঁদছ কেন? সহজে বলতে চায় না, শক্ত হয়ে থাকে। তারপর আরও বেশি কেঁদে ফেলে নীলা বলে, আমরা তখন দেশের বাড়িতে, আমাকে সেতার শেখাতো বাবার এক ছাত্র। বাজাতো অদ্ভুত, আর ভালোবেসেছিল আমাকে। বিয়ে করতে চেয়ে বলেছিল, দুজনে মিলে আমরা দেখো নতুন এক সুরের জগৎ তৈরি করব। কিন্তু দেখতে খুব কুৎসিত ছিল বলে আপত্তিটা আমারই ছিল। বাবাও রাজি হননি। ওকে না জানিয়ে আমরাও পালিয়ে এসেছিলাম একদিন। ওসব কথা আজ কেন তোমার মনে পড়ছে নীলা? কেন শুধু শুধু কষ্ট পাচ্ছ? আমিও যে অনেক ঘা খেয়েছি কমলেশদা, তোমারই মতো। তারপরে কেমন করে যেন সমস্ত কিছুর সুর কেটে যায়। নীল আলোটা জ্বলতেই থাকে। রজনীগন্ধার গন্ধ তীব্র থেকে তীব্রতর হতে থাকে, কিন্তু পুরনো সুরটা আর জমে না। চোখের জল মুছে ফেলে কমলেশকে সামনে বসিয়ে নীলা তাকে খাওয়ায়, হাসবার চেষ্টা করে, দু একটা ভালো কথা বলে। কমলেশ তাতে খুশি হয়, কিন্তু বেশ বোঝা যায় নীলা নিজে খুশি হতে পারছে না কিছুতেই।
যাবার আগে দরজায় দাঁড়িয়ে কমলেশ বলে, কাল তোমার সঙ্গে আমার বোধহয় দেখা হবে না নীলা। তুমি চাকরিটায় জবাব দিয়ে দাও। আমি কালই কোম্পানির কাছে কয়েকদিনের ছুটি চেয়ে পাঠাবো। বিয়ের হাঙ্গামা আছে। তুমি কিছু ভেবো না নীলা। দরজায় দাঁড়িয়ে নীলা বলে, না, আমি ভাবব না। পরদিন সন্ধেবেলা হোটেলের ম্যানেজার বলে, আপনার চিঠি আছে কমলেশবাবু, একটি ছেলে এসে দিয়ে গেছে। নিশ্চয়ই নীলার চিঠি। আজ দেখা হয়নি, হয়তো কালকের জন্য কিছু বক্তব্য আছে তার। একটু খুশির হাসি হেসে কমলেশ চিঠিখানা ছেড়ে। হাতের লেখাটা নীলারই, তেমনি গোটা গোটা লেখা, কিন্তু বক্তব্যটা আলাদা। একদিন আমাকে বিয়ে করবার ভয়ে তুমি পালিয়েছিলে। অনেক চেষ্টা করেও সে কথাটা ভুলতে পারছি না। তাই মা আর ভাইকে নিয়ে আজ আমাদের দেশে চলে গেলাম। শুনেছি আমাদের বন্ধ দরজাটার সামনে এক বুক জঙ্গল, ঢোকা যায় না। তবু ঢুকতে চেষ্টা করব, আর খুঁজে বার করব সেই ছেলেটাকে যার ভয়ে একদিন আমিও পালিয়েছিলাম।